আর শোন গফুর, মাছ ধরার চারের সাথে এটা মিশিয়ে দিবি, আর একটা মন্ত্র বলে দিচ্ছি, সেটা বলে তবেই জাল ফেলবি। এটা করলে কি আমি অনেক মাছ ধরতে পারবো বাবা? চপ বেটা মূর্খ, আগে আমার পুরো কথাটা বলতে দিবি তো, তা না খালি ফ্যাক ফ্যাক করে সুমন্দি আমার। মন্ত্রটা স্পষ্ট উচ্চারণ করবি, যদি ভুল করিস। হ্যাঁ, যদি ভুল করি তবে কি হবে? তবে তোর মাথা হবে। হ্যাঁ, যা তুই পালা দেখি এখান দিয়ে, আমার কথায় ফোড়ন না কাটলে দেখছি তোর হয় না। তুই যা, ভাগ এখান দিয়ে, সুমন্দি আমার এইছেন মাছ ধরার টোটকা নিতে। হ্যাঁ। গফুর মিয়া খানিকক্ষণ পাগলা বাবার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, একবার টোটকাটা ঠিক করে জেনে নি, তারপর বুড়ো তোর আশেপাশেও ঘেসবো না। পাগলা বাবা ভ্রু কুচকে তাকিয়ে ক্যাঁক করে একটা লাথি মারেন গফুরকে। গফুর ছিটকে পড়ে একদিকে। হ্যাঁ রে, তা ঘেসবি কেন? কাজের কাজ মিটে গেলে তো সবাই পিছন দেখিয়ে চলে যায়। গফুর মিয়া অবাক, তার মনের কথা পড়ে ফেলছেন পাগলা বাবা। ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন আমায়, উত্তেজনার বশে ভুলভাল কথা আমার মাথায় আসছে। দয়া করে আমায় মন্ত্রটা বলে দিন, আমি আপনার চিরঋণী থাকবো। তোকে আর মন্ত্র বলি রে, তোর মনের খবর পড়ে ফেলেছি রে বেটা, ও ভুল আর আমি করছি নে। যা যা, তুই পালা। গফুর পাগলা বাবার পায়ে লুটিয়ে পড়ে। আমায় ক্ষমা করুন বাবা, বড় ভুল করে ফেলেছি, একবারটি মাফ করে মন্ত্রটা বলে দিন দয়া করে। উফ, একই একই কি করছিস? আরে ভারী মুশকিল তো দেখছি। ওরে ওরে, ওঠ রে বেটা ওঠ, শয়তানি তোর গাঁটে গাঁটে, কিভাবে নিজের কাজ আদায় করতে হয় তোর ভালো মতোই জানা আছে সুমন্দি আমার। হ্যাঁ, একবারটি দয়া করুন বাবা, বাড়িতে বড় অভাব, বউটা আমার রোজ মুখ ঝামটা দেয়, আর সহ্য হচ্ছে না, কদিন হাত পেটা খেয়ে চালাবো। আপনার মন্তরে কাজ দিলে হাটে মাছ বিক্রি করে কিছু টাকা পেয়ে আপনাকেও দিয়ে যাব না হয়। পাগলা বাবা গফুরের দিকে হিংস্র দৃষ্টিভঙ্গিতে তাকান। কুলাঙ্গার ছোট লোক, তুই আমার টাকার লোক দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। যা, পালা 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 ছোট লোক, আমায় টাকা দেখিয়ে অসম্মান করিস কুলাঙ্গার। তোর বউকে তো তুই। রাগ করেন কেন বাবা? আমি তো আপনার মন রাখার জন্য বললুম, আপনার কি আমি অসম্মান করতে পারি বলুন? আমি আপনার ছেলের মতো, একবারটি বলে দিন মন্ত্রটা। আচ্ছা আচ্ছা, অনেক তেল মেরেছিস, বলে দিচ্ছি, কিন্তু আমার কথার মাঝে এবার ফোড়ন কাটলে চেলা কাঠ দিয়ে পিটিয়ে ভাগাবো তোকে এখান থেকে। গফুর কথা না বলে সম্মতি সূচক মাথা নাড়ে। মন্ত্রটা বলার আগেই বলে দি, মাছ ধরতে যাবি পুরো নদীর মাঝখানে, সেখানে গিয়ে জাল ফেলে মাছ ধরবি, অনেক মাছ পাবি। কিন্তু মাছ পাওয়ার পর যদি তোর কাছে কেউ মাছ চাইতে আসে, তুই কিন্তু তাকে অর্ধেক মাছ দিয়ে দিবি, কোনো প্রশ্ন করবি না, কারণ সেই তোর মাছ ধরে দেবে, তার হকের মাছ সে চাইবে, না করবি না, বুঝলে? নৌকায় করে নদীর মাঝখানে গিয়ে সঙ্গে সঙ্গে জাল ফেলবি না, ভালো করে দেখবি বেশ কিছু হলুদ আলো নদীর উপরে ভাসমান হয়ে থাকবে, সেইখানেই তোকে জাল ফেলতে হবে, কারণ সেই জায়গায় আমার দেওয়া টোটকা কাজ করবে। ওই জায়গাতে মৃত মানুষের আত্মারা তোকে সাহায্য করবে মাছ ধরতে। যদি তুই আমার বলা মন্ত্রের একটাও শব্দ ভুল উচ্চারণ করিস, তবে সেই আত্মারা পোষ না মেনে উল্টে তোর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওদের আত্মা শিকারী মাছেদের মতো, কোনো জ্যান্ত মানুষ দেখলে তার মাংস ওরা খুবলে খুবলে খায়। তাই এই বশ মন্ত্র। যখন তোর মনে হবে অনেক মাছ ধরে নিয়েছিস, এবার বাড়ি ফিরবো, তখন সে উপস্থিত হবে, সে তোর থেকে মাছ চাইবে, নিজের ভাগের মাছ। তুই কোনো কথা বলবি না, চুপচাপ ওকে মাছ দিয়ে দিবি, বুঝলে?
আর যদি না দিস তাহলে তোর অবস্থা সেই প্রেতের মতো হবে। কি রে সুমন্দি, চুপ করে আছিস যে বড়? মুখে কি কুলু উঠেছিস নাকি? আগে আপনি তো বারণ করলেন কথা কইতে, তাই চুপ ছিলুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন্ত্রটা শুনে তুই কেটে পড়তো দেখি এখান থেকে। আমার সাধনার সময় হয়ে এসেছে। গফুর বাড়িতে পৌঁছে মাছ ধরার সরঞ্জাম নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকে। তার মনে এখন অনেক আনন্দ, আজ সে অনেক মাছ পাবে। বউ কই গেলি? বারবার খিদে লেগেছে, আজ রাইতে আবার বেরোবো, নদীর চরে মাছ ধরতে যেতে হবে। কথাটা বলেই গফুর স্থির হয়ে যায়। তার চোখ চলে যায় ঘরের অন্ধকার কোণে। সেখানে এখন বসে গুমিয়ে গুমিয়ে কাঁদছে একজন। সে আর কেউ নয়, গফুরের বিবি বানু। রোজ রোজ এই আধ পেটা খেয়ে আমি আর তোমার ঘর করতে পারবো না, এই বলে দিলুম। মানুষের জানতো নাকি পাথর? আব্বা কি দেখেছে তোমার লগে আমার শাদি করাইছিল? এই কুড়ে ঘরে এসে একবেলা খেয়ে দুবেলা উপোস থাকাই কি আমার নসিবে ছিল? বউ মুখ সামলে কথা কও। সকাল থেকে কোমর সমান পানিতে নেমে জাল ফেললাম, এক ফোঁটা পানিও মুখে পড়েনি। মাছ কি আর আমার হুকুমে জালে আছে? নসিবে যা ছিল তাই তো আনলাম। রাখো তোমার মাছ ধরার বাহানা, গায়ের অন্য মানুষের দিকে চেয়ে দেখো। জমি জিরাত না থাকলেও তাদের অন্তত ইজ্জত নিয়ে দুবেলা খাওয়া কপালে জোটে। আর আমার দশা দেখো, একটা নতুন শাড়ি চাইলে তুমি আকাশ থেকে পড়ো। খোদার কসম বলছি, এইভাবে ধুকতে ধুকতে মরা আমার দ্বারা আর সম্ভব না। তুমি একটা অপদার্থ, ঘর সামলাবার মুরদ নাই, আবার তেজ দেখাও। চুপ কর বানু, অনেক সয়েছি। আর একটা কথা বললে ভালো হবে না বলছি। কেন চুপ করবো? ডরাই নাকি? মারবে? মারো না। এই অকালে না খেয়ে ধুকে ধুকে মরাছে তোমার হাতে মরাই ঢের ভালো। মারো আমায়, দেখি তোমার কত জোর। হারামজাদি, চুপ করবি কিনা বল। অভাবের পুঞ্জীভূত রাগ যেন হাতের মুঠোয় চলে আসে গফুরের। সজোরে বানর গালে একটা চড় কষিয়ে দিল সে। বানু টাল সামলাতে না পেরে পাশে থাকা ধারালো বটির উপর গিয়ে পড়ে। গফুর ডুকরে কেঁদে ওঠে। বানো, বানো রে, এ কি করলাম আমি? বানো! গফুরের গা শিউরে ওঠে। ঘরের অন্ধকার কোণে ও কে বসে কাঁদছে? বানো নাকি? বানো, বানো তুই? কান্নাটা আচমকা থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই বসে থাকা সেই মহিলা মূর্তির ঘাড়টা মটমট করে ঘুরে গেল গফুরের দিকে। কি বিভৎস সেই মুখ, একেবারে রক্তহীন ফ্যাকাশে। কিন্তু সেই বিভৎসতার মাঝেও কেমন যেন এক জমাটবদ্ধ দুঃখের ছায়া লেগে আছে মুখটাতে, যা দেখে গফুরের রক্ত হিম হয়ে এলো। আমায় ক্ষমা কর বানু, আমি ইচ্ছে করে তোকে মারিনি। ধীরে ধীরে গফুরের বউ বানর অবয়ব অদৃশ্য হয়ে যায়। বানু! গফুরের ঘুমের চটকা ভেঙে যায়। এতক্ষণ তাহলে কি সে স্বপ্ন দেখছিল? রাতে মাছ ধরতে বের হবে, তাই একটু চোখ বুজেছিল সে। না, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। এবার বেরিয়ে পড়ি। মাছ ধরার জালটা কাঁধে নিয়ে
গফুর বেরিয়ে পড়ে। আকাশে তখন ঘন কালো মেঘ জমেছে, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। নদীর পাড়ে এসে গফুর দেখে ফণি চাচা বসে নিজের জাল ছাড়াচ্ছে। খুড়ো কি গো, এখন বাড়ি যাওনি? না রে গফুর, এবার যাব। তা তুই এই নিশুত রাইতে জাল কাঁধে কই যাস বাপ? নদীর চরে যাবো গো খুড়ো, মাছ ধরতে। সে কি রে, এই নিশুত রাইতে তুই নদীর চরে একা একা মাছ ধরতে যাবি? পরাণের মায়া ত্যাগ করেছিস নাকি রে গফুর? আকাশের অবস্থাটা দেখ, এখনই ঝড় শুরু হবে। তা বললে চলে খুড়ো, পেটের খিদা কি আর দিন রাত বোঝে? উপার্জন না করলে এই খিদেরে কিভাবে সামাল দিব? তোর নসিব তুই দেখিস। তবে হুঁশিয়ার গফুর, আসমানে মেঘ ঘনিয়ে এসেছে। ঝড় তুফান আসার আগেই ফিরে আসিস, নইলে এই দুর্যোগে নৌকা সামলানো তোর জন্য মুশকিল হয়ে যাবে। কথা কি কানে গেল? আচ্ছা খুড়ো, তাইলে আমি চলি, তুমি বাড়ি ফিরে যাও। নৌকা চালিয়ে গফুর যখন মাঝ নদীতে পৌঁছায়, তখন চারিদিক একেবারে অন্ধকার। শুধু মাঝে মাঝে আকাশ থেকে বিদ্যুতের গর্জন ভেসে আসছে, কিন্তু নদীর চরে যেন অন্ধকার ছেয়ে আছে। দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎ গফুরের নজর আটকে যায় একদিকে। কিছু হলুদ আলো অন্ধকারচ্ছন্ন নদীর উপর ভাসমান হয়ে আছে। গফুরের মুখে একটা হাসি ফুটে ওঠে। এইখানেই তাহলে জাল ফেলতে হবে। পাগলা বাবা এই হলদে আলোর কথাই আমায় কয়েছিলেন। গফুর মাছের চারটা হাতে নিয়ে পাগলা বাবার কথাটা একবার মনে করে নেয়। শোন গফুর, মাছ ধরার চারের সাথে এটা মিশিয়ে দিবি, আর একটা মন্ত্র বলে দিচ্ছি, সেটা বলে তবেই জাল ফেলবি। তারপর সেই মন্ত্রটা মনে মনে জপ করে নেয়। মন্ত্র জপ করা শেষ হলে নদীর জলে সেই চারগুলি ছড়িয়ে দেয়। তৎক্ষণাৎ নদীর জলের উপর দিয়ে অসংখ্য মাছ লাফালাফি করতে থাকে। তারা যেন কাড়াকাড়ি করে খাচ্ছে সেই মাছের চারগুলি। সেই দৃশ্য দেখে গফুর অবাক হয়ে যায়। ওরে বাবা, কত মাছ! পাগলা বাবার দয়ায় দেখছি আমার আর অভাব থাকবে না। হে হে। গফুর তড়িঘড়ি জালটা ছুঁড়ে দেয়। অসংখ্য মাছ উঠে আসে তার জালে। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এ কি দেখছি আমি? এত মাছ উঠেছে আমার জালে! ও, পাগলা বাবার মন্তরে কাজ হয়েছে, কাজ হয়েছে। আবারও তার জালে অসংখ্য মাছ উঠে আসে। গফুর সেই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে নাচতে চায়, কিন্তু তখনই তার মনের কোণে তার বিবি বানুর যন্ত্রণায় কাতর মুখটা ভেসে ওঠে।
আর সে আবারও শুনতে পায় সেই কান্নার আওয়াজ। ঠিক তার পিছনে নৌকায় বসে তার বিবি বানু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। খুব আনন্দ হচ্ছে বলো। তুমি একা মাছ নেবে, আমাকেও দাও। মাছ দাও আমাকে, মাছ দাও, মাছ দাও, মাছ দাও, মাছ দাও। মাছ দাও, মাছ দাও, মাছ দাও।